ঢুকছিল। নেজিও তখন এনিমিদের খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা দেখে কিবা তার কাছে আসে আর বলে, এই তুমি ঠিক আছো তো? তুমি তোমার চোখ খুব বেশি ইউজ করছো, তুমি গিয়ে মেডিকেল কর্পসের সঙ্গে দেখা করে আসো। এরপর সে ম্যাপে মেডিকেল কর্পসের জায়গা খুঁজে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে কোথাও জঙ্গলের ভেতরে ইতাচি নাগাটোকে নিয়ে যাচ্ছিল। নাগাটো তখন বলে, তুমি আকাতসুকি সম্পর্কে কতটা জানো? ইতাচি তখন বলে, আমার মনে হয়েছিল আমি তোমার থেকে বেশি জানি, কিন্তু এরপর নাগাটো বলে, দেখে তো তাই মনে হয় যে আমাদের শিনোবিদের শেষ পর্যন্ত অন্যদের কাজেই লাগে। ইতাচি তখন বলে, এই যে তোমার রিনেগান আর আমার মাঙ্গিকিউ শারিঙ্গান সবকিছুই করতে পারে, এই জুৎসু ইউজার আমার গেনজুৎসু পাওয়ার ইউজ করতে চাইছে। নাগাটো তখন বলে, ইতাচি তুমি সবসময় অন্ধকারই ছিলে, আকাতসুকির ভিতরেও তাই করেছো। এরপর আমরা মেডিকেল কর্পসের টেন্টে দেখি শিজুনে বলে, সব অ্যাসিস্ট্যান্টরা এখনই আমার কাছে চলে আসো, আমাদের আগে এটাকে দেখতে হবে। এইদিকে টনটন অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছিল। দেখো ভাই টনটন কতটা বুদ্ধিমান। এইদিকে গেটকিপাররা বলে, এই তুমি যেই হও না কেন ওখানেই থেমে যাও, কোনো কনফার্মেশন ছাড়া সামনে যেতে পারবে না। আসলে ও তো আমাদের নেজি ছিল। আর সে বলে, হ্যাঁ আমি জানি, তাই এখনই চেক করো। ওইদিকে টেন্টের ভিতরে সাকুরা এক শিনোবিকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। এরপর সে তাকে পাঠিয়ে দেয়। তখন সে পরবর্তী লোককে ভেতরে আসতে বলে আর আমাদের নেজি ভিতরে আসে, কিন্তু সে খুবই শান্ত লাগছিল। আর বাইরে আমরা একজন মানুষকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। একটু পরে সাকুরা নেজির ব্যান্ডেজ করে দেয় আর বলে, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। নেজি তখন বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার কাজ খুবই ইম্পর্টেন্ট, কিছু জানতে পারলেই আমাকে সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারে ইনফর্ম করতে হয়। সাকুরা তখন বলে, হ্যাঁ কিন্তু যতক্ষণ তুমি এখানে আসো অ্যাটলিস্ট একটু রেস্ট তো করো। অন্যদিকে কোথাও আমরা একজন লোককে দেখতে পাই যে লুকিয়ে টেন্টের ভিতরে ঢুকছিল। টেন্টের ভিতরে তখন একজন ডাক্তার বলে, আমাদের এখন শুরু করে দেওয়া উচিত। ঠিক তখনই পেছন থেকে কেউ নজর রাখছিল। সেই ডাক্তারটি তখন বলে, ওখানে কে? যদি তোমার ব্যথা হয়ে থাকে। কিন্তু সেই লোকটি তখনই ডাক্তারটির কাজ শেষ করে দেয়। কিছুক্ষণ পর সবাই জানতে পারে যে কেউ ভিতরে ঢুকে পড়েছে, আর সে শুধু জনিন র্যাঙ্কদের শিনোবিদেরই টার্গেট করছে। কিন্তু সে ভিতরে ঢুকলো কিভাবে? সবার চাকরা তো এন্ট্রান্সই চেক করা হয়। সাকুরা তখন বলে, ট্রান্সফরমেশন জুৎসু দিয়ে তো কেউ একদম ভেতরে ঢুকতে পারবে না, কেউ নিশ্চয়ই আমাদের শিনোবিদের ম্যানিপুলেট করছে। ঠিক তখনই নেজি সেখানে আসে আর জিজ্ঞেস করে এখানে কি চলছে। কিন্তু টেন্টের পেছনে একজন লোক লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। নেজি তখন বলে, হ্যাঁ আমি দেখতে পেরেছি, যদি এখানে শুধু এলাইট শিনোবিরাই থাকে তাহলে সে কে হতে পারে? সে আমাদের সঙ্গেও থাকতে পারে। তখন একজন লেডি বলে, আমরা মেডিকেল নিনজার এই যুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ অংশ। নেজি তখন বলে, ঠিক আছে, তাহলে আমি আমার চোখের সাহায্যে তাকে খুঁজে বের করবই। পাশের শিনোবি তখন বলে, ঠিকই বলেছো, আমরা আমাদের কাজ করতেই থাকবো, কিন্তু আমরা চাই আমাদেরও প্রোটেকশন থাকুক। এরপর রাতে সাকুরা শান্তভাবে নিজের কাজ করছিল। তখন বাইরে থেকে একজন শিনোবি আসে আর দুজন মেডিকেল কর্পসের নিনজারা ঘুমাতে যায়। যদিও তাদের দুজনেরই একে অপরের উপরে সন্দেহ হচ্ছিল যে ভাই কোথাও তুমি কি এনিমি নও তো, না হলে রাতে দুজনেরই খেলা শেষ হয়ে যাবে। যাই হোক, তখনই নেজি সেখানে আসে আর জিজ্ঞেস করে, সাকুরা কোথায়? এখানে নিশ্চয়ই কিছু গড়বড় চলছে ভাই। ওরা বলে, সাকুরা টেন্ট নাম্বার 9-এ আছে। আর তুমি কি জানতে পেরেছো সে দেখতে কেমন? নেজি তখন একটু চিন্তা করে আর বলে, ওয়েল অ্যাকচুয়ালি। তখন ওইদিকে একটা লোক সাকুরা টেন্টে ঢুকে পড়ে। এরপর সে একটি কুনায় বের করে ছুঁড়ে মারে। ওয়েল ওটা আমাদের নেজির কাজ ছিল। এইদিকে সাকুরা জিজ্ঞেস করে, তোমার ক্ষত কি সেরে গেছে? কোনো সমস্যা থাকলে বলো। তখন সেই শিনোবিটি বলে, না এখন আমি ঠিক আছি, তবে যখন থেকে তুমি আমাকে ঠিক করে দিয়েছো আমি শুধু তোমার কথাই ভাবছি। এরপর সে সাকুরাকে একটা চিঠি দেয়। সাকুরা তখন বলে, এটা কি জিনিস? তখন সেই শিনোবি বলে, এটা একটা লাভ লেটার। পরের বার যখন আমি ব্যাটেলে যাব তো জানি না ফিরে আসবো কিনা। ভাই একটু নারুটোকে কেউ ফোন লাগাও বা সাসকে ফোন লাগাও, আসলে এখানে চলছেটা কি? যাই হোক, সাকুরা তখন বলে, থ্যাঙ্কস, কিন্তু আমার পছন্দের কেউ আরেকজন আছে। আর ভাই বাইরে নেজি এসে গিয়েছিল, এখন তো এদের খেলাও শেষ হতে চলেছে। তখন ভেতরে সেই শিনোবি বলে, ও নিশ্চয়ই লিভেরই হবে, রাইট? ওয়েল তাহলে কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি, এখন আমার যাওয়া উচিত। আর হ্যাঁ, গুড লাক। যদি তুমি তাকে ভালোবাসো তাহলে সে নিশ্চয়ই খুব ভালো মানুষ হবে। এরপর সে সেখান থেকে চলে যায় আর সাকুরা বসে বসে সাসকে স্মৃতিতেই হারিয়ে যায়। আর সেই শিনোবি খুব আরাম করেই নিজের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু নেজি পিছন থেকে তাকে দেখছিল। অন্যদিকে কোথাও নাগাটো বলে, তোমার কি মনে হয় ওরা আমাদের শত্রুদের থেকে দূরে রাখছে কেন? ওরা কি তোমার গেনজুৎসু ইউজ করতে চায় না? ইতাচি তখন বলে, এখন তো রাতের সময়, কিন্তু খুব তাড়াতাড়ি মাদারা নিশ্চয়ই কিছু করবে। নাগাটো তখন বলে, কিন্তু এই রিঅ্যানিমেশন জুৎসু তো তার নতুন সঙ্গীর কাজ, এটা তো তার কখনো অরিজিনাল প্ল্যানই ছিল না। ওইদিকে টেন্টের ভিতরে নেজি ঢুকে পড়ে আর সাকুরাকে বলে, এই তুমি ঠিক আছো তো? এটা খুবই চিন্তার বিষয় যে আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। সাকুরা তখন বলে, হ্যাঁ আমি জানি, আর তাই আমাদের সাবধানে থাকতে হবে। অপরদিকে কিবা বলে, তুমি কি শিওর যে তুমি এখানেই ঠিক হয়ে যাবে? নেজি তখন বলে, তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো কিবা, আমি তো তোমাকে বলেছি আমি ঠিক হয়ে যাব।
এক সেকেন্ড ভাই, নেজি যদি এখানে থাকে তাহলে ওটা কে ছিল? কিবা তখন বলে তোমার গ্যাকুগান ঠিকভাবে কাজ করছে না, আর তুমি কাউকে দেখাতেও চাও না যে তুমি দুর্বল। তখন নেজি আকামারুর দিকে তাকিয়ে বলে তুমি চুপ করো কিবা। এটা দেখে কিবা রেগে যায় আর বলে এটা কি হচ্ছে, তুমি কি দেখতে পারছো না ওটা কে? ওইদিকে কোথাও আমরা হেনাটাকে দেখতে পাই। শিনো বলে হেনাটা খুব বেশি জোর দিও না তোমার চোখে, আমার প্যারাসিটিক ইনসেক্টরা কাজ করছে। কিন্তু হেনাতা বলে থ্যাঙ্কস শিনো, কিন্তু এই যুদ্ধটা নারুটোকে বাঁচানোর জন্য, যেটাতে আমরা হারতে পারি না। ওইদিকে টেনটে নেজি ছদ্মবেশধারী বলে আচ্ছা তোমার কি জানা আছে সিজুনে কোথায় গেছে? সাকুরো বলে কেন, তুমি কি বুঝতে পেরেছো এখানে কি চলছে? সে বলে হ্যাঁ হয়তো, আমরা যদি কিছু জানতে পারি তাহলে সেটা জানানো উচিত। তখন সাকুরো বলে ও এখন ব্যস্ত টনটনের পা ঠিক করতে। নেজি তখন বলে হ্যাঁ ভালো হয়েছে যে ওর হাত ঠিক আছে। তখনই সাকুরো বুঝে যায় বাবা এখানে গেম চলছে। নেজি তখন বলে সাকুরা কেননা তুমি আমার হাতগুলো একটু দেখো, জানি না ব্যথা করছে। সাকুরা তখন বলে ঠিক আছে এখানে এসে বসো। ঠিক তখনই নেজি তার কুনোয় বের করে আক্রমণ করতেই যাচ্ছিল, আর হঠাৎ করেই সাকুরা তাকে ধরে ধুয়ে দেয়। আর ভাই ও ভেবেছিল সাকুরা বোকা হয়ে যাবে, কিন্তু সাকুরা তো এতটাও বোকা ছিল না। এরপর নেজি বলে কিন্তু তুমি বুঝলে কিভাবে? সাকুরা তখন রেগে গিয়ে বলে টনটনের তো কোনো হাতই নেই, ওর 4টা পা বোকা। এরপর আমরা দেখতে পাই ওটা নেজি ছিল না, আসলে ওটা ছিল একটি হোয়াইট জেটসু। তখন সাকুরা তাকে আবার ধুয়ে দেয় আর বলে এখন বলো তুমি নেজির চাকরা কিভাবে নিলে? হোয়াইট জেটসু তখন বলে এই ট্রান্সফরমেশন জুৎসুটা একদমই আলাদা, তোমার কি মনে হয় শুধু আমি ভিতরে ঢুকেছি? এটা শুনে সাকুরাও চমকে যায়, আর তার মনে পড়ে যায় যখন সে একটা স্কল পড়ছিল। এটা এমন এক ধরনের ট্রান্সফরমেশন জুৎসু যেটা একদম হুবহু একই চাকরা রিপ্লিকেট করতে পারে। এরপর সাকুরা বলে আমি বুঝে গেছি, তুমি নিশ্চয়ই নেজির চাকরা অ্যাবজর্ব করেছিলে, আর এরপরই তুমি এই ট্রান্সফরমেশন জুৎসু ইউজ করেছো। জেৎসু তখন বলে এ তো খুবই স্মার্ট মেয়ে। তখন সেখানে বাকি নিনজারাও এসে যায় আর জিজ্ঞেস করে এ কে? সাকুরা তখন বলে আমাকে এখনই এসকিউর সাথে কথা বলতে হবে, তোমরা ওকে দেখো। ওইদিকে কোথাও সিজুনে টনটনের হাত ঠিক করছিল, আই মিন পা, কারণ ও অনেক বেশি জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই বাইরে খুব বেশি হইচই শুরু হয়ে যায়। আর অন্যদিকে কোথাও দুজন শিনোবি হালকা হতে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ এসে যায়। এরপর আর কি হওয়ার ছিল, সে কুনাই বের করে আর দুজনের কাজ শেষ করে দেয়। ভাই এটা খুবই খারাপ কাজ ছিল, এমন পরিস্থিতিতে এমনটা করা উচিত নয়। এইদিকে এসকিউ থেকে জানা যায় যে কেউ লুকিয়ে লুকিয়ে ওদের উপরে আক্রমণ করছে। শিকাকু তখন বলে আমরা তো পুরো সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিলাম, তবুও এটা থামছে না, আসলে এটা কি? কেউ নিশ্চয়ই কোনো গেনজুৎসু ইউজ করছে, যেমন ইতেচি। তখন আও বলে ইতেচি উচিহা একমাত্র মানুষ যাকে আমরা ডিটেক্ট করতে পারিনি, কিন্তু এতগুলো মানুষকে কন্ট্রোল করা অসম্ভব। ঠিক তখনই সাকুরার মেসেজ আসে যে এই কাজটা হোয়াইট জেটসুর। আও তখন বলে তাহলে শিকাকু এখন আমরা কি করব? আমাদের জানা নেই যে কে আমাদের শত্রু আর কে আমাদের বন্ধু, সকাল হতে হতে অনেক দেরি হয়ে যেতে পারে। শিকাকু তখন আবার ভাবতে শুরু করে আর বলে আমাকে এটা করতেই হবে, কিছু একটা প্ল্যান বানাতে হবে। শান্ত হও শিকাকু আর ভাবো। আর গাইস এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা